সময়টা ছিল 1970-এর দশক। গুজরাটের এক ছোট্ট গ্রাম, যেখানে টানা 3 বছর বৃষ্টির দেখা নেই। ক্ষেতের ফসল জ্বলে পুড়ে ছাই, খাওয়ার মতো খাবারটুকুও জুটছে না। কল্পনা করুন তো, সেই গ্রামেরই এক সাধারণ ছেলে, যার পড়াশোনা মাত্র ক্লাস 10 পর্যন্ত, যার পকেটে একসময় ঘর ভাড়া দেওয়ার মতো 50 টাকাও ছিল না। পেটের দায়ে যাকে সিনেমা হলের ক্যান্টিনে মাত্র 90 টাকা বেতনের চাকরি করতে হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই ছেলেটাই পেপসিকোর মতো আন্তর্জাতিক জায়ান্টকে নিজের এলাকায় ধুল চাটাচ্ছে। না বন্ধুরা, এটা কোনো আইআইটি বা আইআইএম এর গ্রাজুয়েট সাকসেসের স্টোরি নয়। এটা এমন এক অদম্য জেদের গল্প, যার শুরু হয়েছিল মাত্র 10,000 টাকার এক সেকেন্ড হ্যান্ড মেশিন দিয়ে। আর আজ সেই ব্যবসার বার্ষিক আয় 6,000 কোটি টাকারও বেশি। কিভাবে গুজরাটের এক খরা পীড়িত গ্রামের ছেলে সিনেমা হলের ক্যান্টিনে 90 টাকার চাকরি থেকে উঠে এসে তৈরি করলেন ভারতের 3য় বৃহত্তম স্ন্যাক্স কোম্পানি। একজন সাধারণ ছেলে থেকে ভারতের 3য় বৃহত্তম স্ন্যাক্স কোম্পানির মালিক হওয়ার সেই জার্নিটা কেমন ছিল? কেন পেপসিকোর মতো কোম্পানি তাকে ব্ল্যাঙ্ক চেক অফার করার পরেও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন? আজকের ভিডিওতে আমরা জানব বালাজি ওয়েফার্সের সেই অবিশ্বাস্য উত্থানের গল্প, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পটা শুরু হয়েছিল 1970 সালের একদম শুরুর দিকে। গুজরাটের জামনগর জেলার এক ছোট্ট গ্রাম, নাম ধুন্দরাজি। জনসংখ্যা মেরে কেটে 1,500 থেকে 2,000। গ্রামের মানুষ ছিল সাধারণ কৃষক, আর ভিরানি পরিবারও ছিল তাদেরই একজন। তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে সাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে যাতায়াত করাই ছিল একমাত্র ভরসা। ভাবতে পারেন, পুরো গ্রামে ইলেকট্রিসিটির নামগন্ধ ছিল না। গ্রীষ্মকালে বাচ্চারা 5 পয়সার বরফগুলা খেতে পেলেই নিজেদের রাজা মনে করত। কিন্তু এখানেই শেষ নয়। গ্রামের মানুষ মাটির দিকে তাকিয়ে ফসল বুনত, আর আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করত। কিন্তু প্রকৃতি মাঝে মাঝে বড় নিষ্ঠুর হয়ে ওঠে, তাই না? একবার বৃষ্টি হলো না, সব ফসল শুকিয়ে গেল। 2 মাস পর আবার বৃষ্টি হলো, আবার আশায় বুক বেঁধে নতুন করে বীজ বোনা হলো। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সেই বৃষ্টিও ধোঁকা দিল। দ্বিতীয়বারের ফসলও রোদে পুড়ে ছাই হয়ে গেল। এক ভয়াবহ দুর্ভিক্ষের ছায়া নেমে এলো গ্রাম জুড়ে। পেটে ভাত নেই, পকেটে টাকা নেই, চোখে শুধুই অন্ধকার। আর ঠিক তখনই পোপট ভাই ভিরানি, অর্থাৎ তাদের বাবা, বুঝলেন এই শুকনো মাটিতে আর কিচ্ছু হবে না। তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। নিজের পৈতৃক জমি বিক্রি করে দিলেন। জমি বেচে হাতে এলো মাত্র 20,000 টাকা। তিনি ছেলেদের বললেন, গ্রামে আর ভবিষ্যৎ নেই, শহরে যাও, কিছু একটা করো। ছোট ভাই কুন্নু ভাই বাবা মায়ের সাথে গ্রামেই রয়ে গেলেন। আর বাকি 3 ভাই, ভিখু ভাই, চন্দু ভাই আর মেঘজি ভাই, বুক ভরা স্বপ্ন আর পকেটে ওই সামান্য টাকা নিয়ে পাড়ি দিলেন রাজকোট শহরে। মাত্র 15-16 বছর বয়সে কাঁধে এত বড় দায়িত্ব, ভাবা যায়? বন্ধুরা, গল্পের মোড় ঘুরল এখানেই। শহরে এসে তারা ভাবলেন, যেহেতু তারা কৃষক পরিবারের সন্তান, তাই কৃষিকাজ সংক্রান্ত ব্যবসাই তাদের জন্য বেস্ট হবে। শুরু হলো ফার্ম ইকুইপমেন্ট আর সারের ব্যবসা। কিন্তু তারা ছিলেন সহজ সরল গ্রামের মানুষ, ব্যবসার মারপ্যাঁচ বুঝতেন না। আর এটাই হলো কাল। এক অসাধু ব্যবসায়ী তাদের সরলতার সুযোগ নিয়ে নকল সার আর ভেজাল জিনিস গছিয়ে দিল। তারা বুঝতেই পারল না যে তারা নিজের অজান্তেই প্রতারণার শিকার হচ্ছেন। কিন্তু বিধিবাম, মাত্র 2 বছরের মধ্যে, অর্থাৎ 1972 সাল আসতে আসতে তাদের ব্যবসার 12টা বেজে গেল। যেই 20,000 টাকা নিয়ে তারা বাবাকে কথা দিয়ে এসেছিলেন কিছু করে দেখাবেন, তার সবটাই ধুলোয় মিশিয়ে গেল। তারা ভেবেছিলেন এরপর ডেয়ারি বা দুধের ব্যবসা করবেন। কিন্তু হাতে তো কানাকড়ি নেই, টাকা নেই, থাকার জায়গা নেই, এমনকি দুবেলা খাবার জুটবে কিনা তাও ঠিক নেই। গ্রামের সেই সম্মানীয় কৃষকের ছেলেরা এখন রাজকোটের রাস্তায় প্রায় ভিখারি। বাবাকে এখন কিভাবে মুখ দেখাবে তারা? ফিরে যাওয়ার রাস্তাটাও তো বন্ধ। ব্যবসার সব পুঁজি হারিয়ে রাজকোটের রাস্তায় যখন তারা দিশেহারা, তখন বেঁচে থাকার তাগিদে চন্দু ভাই ভিরানি
বাধ্য হয়ে চাকরি নিলেন রাজকোটের অ্যাস্টন সিনেমা হলে। পদটা শুনলে হয়তো অনেকেই নাক সেক্কাবেন, ক্যান্টিন বয়। কাজ ছিল মূলত টিকিট চেক করা, দেয়াল জুড়ে সিনেমার পোস্টার সাটানো আর ইন্টারভেলের সময় দর্শকদের হাতে খাবার পৌঁছে দেওয়া। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে তার বেতনের অঙ্কে। বিশ্বাস করা কঠিন হলেও সত্য যে হাড় ভাঙা খাটুনি খেটেও মাস শেষে চন্দু ভাইয়ের হাতে আসতো মাত্র 90 টাকা, আর তার ভাইয়ের জুটতো মোটে 150 টাকা। অথচ তাদের ছোট্ট বাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে গুনতে হতো 50 টাকা, যা মেটানোর সামর্থ্য অনেক সময় তাদের থাকতো না। পরিস্থিতি এতটাই করুণ ছিল যে একবার ভাড়ার টাকা দিতে না পেরে রাতের অন্ধকারে তাদের সেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। কিন্তু চন্দু ভাই ছিলেন ইস্পাতের মতো কঠিন মানসিকতার মানুষ। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন কর্মই ধর্ম। সিনেমা হলে সেরা ছিট সেলাই করার থেকে শুরু করে মেজে ঝাড়ু দেওয়া কোনো কাজকেই তিনি ছোট মনে করতেন না। আর এই সততা এবং কঠোর পরিশ্রম একদিন নজরে পড়ল সিনেমা হলের মালিক গোবিন্দ খুন্তের। সালটা ছিল 1976। সিনেমা হলের পর্দায় তখন চলছে অমিতাভ বচ্চনের সুপারহিট মুভি কভি কভি। ঠিক সেই বছরই মালিক খুশি হয়ে ক্যান্টিন চালানোর পুরো দায়িত্ব চন্দু ভাইয়ের কাঁধেই তুলে দিলেন। মাসিক 1000 টাকার কন্ট্রাক্ট সাইন হলো। আর এটাই হয়ে দাঁড়ালো তাদের জীবনের মোড় ঘোরানো এক টার্নিং পয়েন্ট। ক্যান্টিন চালানোর সময় চন্দু ভাই একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। তিনি দেখলেন সিনেমার বিরতিতে দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করে পোটেটো চিপস, কিন্তু চাহিদার তুলনায় যোগান ছিল একদম নড়বড়ে। সাপ্লায়াররা কখনোই ঠিক সময় মাল দিত না, আর যাও বা দিত তার কোয়ালিটি ছিল অত্যন্ত নিম্নমানের। এমনকি কাস্টমাররা প্রায় অভিযোগ করতো যে প্যাকেটের ভেতরে চিপসগুলো সব ভাঙা এবং গুঁড়ো হয়ে আছে। এই সমস্যাগুলো চন্দু ভাইকে গভীরভাবে ভাবিয়ে তুলল। তিনি নিজেকেই প্রশ্ন করলেন, অন্যের উপর নির্ভর করে কেন দিনের পর দিন কাস্টমারদের এই বাজে অভিজ্ঞতা দেবেন? ঠিক তখনই তার মাথায় এলো এক যুগান্তকারী চিন্তা। অন্যের ভরসায় বসে না থেকে আমরা নিজেরাই কেন চিপস বানানো শুরু করি না? চিন্তা যখন মাথায় এলো তখন আর দেরি কিসের। 1982 সাল চন্দু ভাই ঠিক করলেন ওয়েফার্স আর কারোর থেকে কিনবেন না, বরং নিজেই তৈরি করবেন। কিন্তু পকেটে তো গড়ের মাঠ, পুঁজি আসবে কোথা থেকে? তিনি দমে যাওয়ার পাত্র ছিলেন না। নিজের বাড়ির উঠোনেই একটা ছোট্ট টিনের শেড তৈরি করে ফেললেন। বাজার থেকে কিনে আনলেন আলু ছাড়ানোর আর কাটার মেশিন। কিন্তু এখানে একটা চমকপ্রদ তথ্য শুনলে আপনারা অবাক হবেন। সেই সময় আসল মেশিনের দাম ছিল 10,000 টাকার বেশি, যা তাদের সাধ্যের বাইরে ছিল। চন্দু ভাই কি হার মানলেন? একদমই না। তিনি লোকাল এক মিস্ত্রিকে দিয়ে হুবহু সেই মেশিনটা বানিয়ে নিলেন মাত্র 5,000 টাকায়। সব মিলিয়ে তাদের প্রাথমিক ইনভেস্টমেন্ট দাঁড়ালো মাত্র 10,000 টাকা। শুরু হলো তাদের হোমমেড ফ্যাক্টরি। চন্দু ভাই আর তার ভাইয়েরা সারা রাত জেগে নিজের হাতে আলু ছিলে, কেটে, মশলা মাখিয়ে গরম তেলে চিপস ভাজতেন। আর দিনের বেলা সেই চিপস সাইকেলের পেছনে বেঁধে রাজকোটের অলিতে গলিতে ফেরি করতেন। ভাবুন তো একবার, রাতে কারিগর আর দিনে সেলসম্যান। কিন্তু শুরুর পথটা মোটেও ফুলের বিছানা ছিল না। প্রথম দিকে দোকানদাররা তাদের পাত্তাই দিত না। কেউ মুখের উপর বলে দিত চিপস বাসি, কেউ আবার প্যাকেট ফেরত দিয়ে অপমান করত। কিন্তু চন্দু ভাইয়ের প্রোডাক্টের একটা গোপন অস্ত্র ছিল, স্বাদ। তার তৈরি মশলার ইউনিক ফর্মুলা মানুষের জিভে এমনভাবে লেগে গেল যে একবার খেলে বারবার চাইতো। 1984 সালে তারা তাদের সেই ছোট্ট উদ্যোগের একটা নাম দেওয়ার কথা ভাবলেন। সিনেমা হলের ক্যান্টিনে হনুমানজির একটা মন্দির ছিল। সেই ভক্তি থেকেই অনুপ্রাণিত হয়ে ব্র্যান্ডের নাম রাখা হলো বালাজি ওয়েফার্স। আর তারপর দেখতে দেখতে চাহিদা এতটাই বেড়ে গেল যে সাইকেলে আর কুলিয়ে ওঠা যাচ্ছিল না। পরিবহন ব্যবস্থা আপগ্রেড হলো রকেটের গতিতে। প্রথমে সাইকেল, তারপর বাইক, আর শেষে এলো টেম্পো। প্রতিদিন তারা 20 থেকে 30 কেজি আলু প্রসেস করতে শুরু করলেন। আর তাদের মাসিক আয় এক লাফে বেড়ে দাঁড়ালো 20 থেকে 30,000 টাকায়। সাধারণত একটু সাফল্য পেলেই মানুষ আয়েশি হয়ে যায়, তাই না? কিন্তু চন্দু ভাই ছিলেন অন্য ধাতের মানুষ। ছোটোখাটো সাফল্যে তার পেট ভরল না, তিনি চাইলেন আরও বড় কিছু। 1989 সাল তিনি জীবনের সবচেয়ে বড় জুয়াটা খেললেন। ব্যাংক থেকে লোন নিলেন পুরো 50 লক্ষ টাকা। একবার ভাবুন তো,
সেই যুগে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষের পক্ষে 50 লক্ষ টাকা লোন নেওয়া কতটা সাহসের ব্যাপার। উদ্দেশ্য ছিল একটাই, রাজকোটের আজিজিআইডিসি এলাকায় গুজরাটের সবচেয়ে বড় সেমি অটোমেটিক প্ল্যান্ট তৈরি করা। কিন্তু সমস্যা কি আর সহজে পিছু ছাড়ে? নতুন বসানো মেশিনগুলো ঠিকমতো কাজ করছিল না, বারবার ব্রেকডাউন হচ্ছিল। বিদেশ থেকে ইঞ্জিনিয়াররা আসতেন, কিন্তু তাদের থাকা খাওয়া, যাতায়াত এবং হোটেল খরচায় মোটা অঙ্কের বিল হতো। সব মিলিয়ে কোম্পানির প্রচুর টাকা খরচ হয়ে যেত, যা ছিল একটা বড় চাপের বিষয়। তখন চন্দু ভাই কি করলেন জানেন? তিনি হার মানার বদলে নিজেই হয়ে গেলেন ইঞ্জিনিয়ার। মাত্র ক্লাস 10 পাস চন্দু ভাই দিনের পর দিন, রাতের পর রাত মেশিনের পাশে বসে থাকতেন, মেকানিজম বুঝতেন আর নিজের হাতেই মেশিন রিপেয়ার করতেন। একজন ক্লাস 10 পাস লোক ইঞ্জিনিয়ারদের কাজ করছেন, বিশ্বাস করা যায়? কিন্তু তার এই জেদের ফল মিলল হাতে নাতে। ফ্যাক্টরি চলতে শুরু করলো রকেটের গতিতে। 90-এর দশকে তাদের প্রোডাকশন ক্যাপাসিটি এক লাফে বেড়ে হয়ে গেল প্রতিদিন 2000 কেজি। তারা ম্যানুয়াল বা হাতে ভাজা সিস্টেম থেকে বেরিয়ে পুরোপুরি অটোমেটেড সিস্টেমে শিফট করলেন। আর দেখতে দেখতে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ছড়িয়ে পড়ল পুরো গুজরাট জুড়ে। যেন এক বিশাল সাম্রাজ্যের শুরু হলো। 2000 সালের পরবর্তী সময়ের কথা। ভারতের বাজারে তখন মাল্টিন্যাশনাল জায়ান্টদের দাপট বাড়ছে। পেপসিকো বা লেস তখন ভারতের স্ন্যাক্স মার্কেটে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চাইছে। কিন্তু একটা জায়গায় এসে তাদের বিজয়রথ হঠাৎ থমকে গেল। কোথায় জানেন? গুজরাটে। পেপসিকো সেখানে জলের মতো কোটি কোটি টাকা মার্কেটিংয়ে খরচ করলো। বালাজির দাপট এক চুলো কমাতে পারছিল না। লোকাল মানুষজন লেসের চকচকে প্যাকেটের বদলে বালাজির দেশি স্বাদই বেশি পছন্দ করছিল। তখন তারা কি করলো? ব্যবসায়ের বুদ্ধি খাটিয়ে পেপসিকো সোজা চন্দু ভাইয়ের কাছে গিয়ে হাজির হলো। টেবিলে রাখলো এক ব্ল্যাঙ্ক চেক। অফারটা ছিল সিম্পল, টাকার অঙ্ক আপনি বসান, যত টাকা চান দেব, শুধু কোম্পানিটা আমাদের হাতে তুলে দিন। সাধারণ কোনো ব্যবসায়ী হলে হয়তো খুশিতে নাচতে নাচতে এই অফার লুফে নিত, তাই না? কিন্তু চন্দু ভাই ভিরানি অন্য ধাতুতে গড়া মানুষ। তিনি সেই ব্ল্যাঙ্ক চেক সবিনয়ে ফিরিয়ে দিলেন। মুখের উপর স্পষ্ট জানালেন, এই কোম্পানি আমার কাছে শুধু ব্যবসা নয়, এটা আমার পরিবারের রক্ত আর ঘামের ফসল। এটা বিক্রি করার জন্য নয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2009 সালে ইকোনমিক টাইমের একটা রিপোর্ট পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দিল। জানা গেল পেপসিকো আর হলদিরামের মতো বড় বড় কোম্পানিরা রীতিমতো টিম পাঠিয়ে একটা স্টাডি করতেন যে বালাজি এত কম দামে এত ভালো কোয়ালিটি মেনটেন করে কি করে। আসলে তাদের সাফল্যের গোপন চাবিকাঠি ছিল তাদের ইউনিক বিজনেস মডেল। তারা দামি বিদেশি মেশিনের বদলে নিজেরাই মেশিন কাস্টমাইজ করে প্রোডাকশন খরচ কমাতো। আলুর জন্য কোনো মিডলম্যান বা দালালের উপর নির্ভর না করে তারা সরাসরি কৃষকদের থেকে কাঁচামাল কিনত। আর সবচেয়ে বড় কথা, 5 টাকার প্যাকেটে যেখানে বাকি কোম্পানিগুলো অর্ধেক হাওয়া আর অর্ধেক চিপস দিত, বালাজি সেখানে কাস্টমারকে পেট ভরে চিপস দিত। কাস্টমাররা বুঝলো একেই বলে ভ্যালু ফর মানি। আজকের দিনে দাঁড়িয়ে বালাজি ওয়েফার্সকে যদি আপনি শুধু একটা সাধারণ চিপস কোম্পানি ভাবেন, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। এটা এখন আর কোনো কোম্পানি নয়, এটা একটা আস্ত সাম্রাজ্য। আসুন কিছু কঠিন পরিসংখ্যান বা হার্ড ডেটা দেখে নেওয়া যাক, যা আপনাকে সিটে বসিয়ে রাখতে বাধ্য করবে। বালাজি ওয়েফার্সের বর্তমান বার্ষিক রেভিনিউ কত জানেন? 6000 কোটি টাকারও বেশি। ভারতের বিশাল স্ন্যাক্স মার্কেটে পেপসিকো আর হলদিরামের পরেই এরা এখন গর্বের সাথে 3য় বৃহত্তম প্লেয়ার হিসেবে রাজত্ব করছে। কিন্তু চমকটা অন্য জায়গায়। গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ আর রাজস্থানে এদের দাপট এতটাই বেশি যে মার্কেটের 60 থেকে 70% এদের দখলে। আপনারা হয়তো ভাবছেন এত বিপুল পরিমাণ চিপস আসে কোথা থেকে? এর জন্য দিনরাত কাজ করে চলেছে তাদের 4টি বিশাল ও অত্যাধুনিক ফ্যাক্টরি, রাজকোট, ভালসাদ, মধ্যপ্রদেশের ইন্দোর আর উত্তরপ্রদেশের লখনৌতে। তাদের নেটওয়ার্কে ব্যাপ্তিটা শুনলে মাথা ঘুরে যাবে। 7000-এরও বেশি মানুষ এখানে সরাসরি কাজ করছেন। আর কাঁচামালের জন্য 2000-এর বেশি সাপ্লায়ার তাদের আলুর যোগান দেয়, যাদের মধ্যে 80% সরাসরি কৃষক। অর্থাৎ কোনো দালাল ছাড়াই কৃষকের ক্ষেত থেকে সোজা ফ্যাক্টরিতে। আর এখানেই শেষ নয়,
ভারতের 1 মিলিয়নেরও বেশি ছোট বড় দোকানে তাদের পণ্য পাওয়া যায়, যা এক কথায় অবিশ্বাস্য। শুধু কি চিপস? একদমই না, তাদের ঝুলিতে এখন 50 রকমেরও বেশি ভ্যারাইটি আছে। চটপটে চানাচুর থেকে শুরু করে বাদাম ভাজা, মশলা মুড়ি, ঝাল চিপস, এমনকি মেক্সিকান স্টাইলের মুচমুচে স্ন্যাক্স, কি নেই সেখানে। সবচেয়ে গর্বের বিষয় হলো দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া আর দুবাইয়ের মতো দেশের সুপার মার্কেটগুলোতেও এখন মেড ইন ইন্ডিয়া বালাজি ওয়েফার্স গর্বের সাথে বিক্রি হচ্ছে। ভাবা যায়, একদিন যে মানুষটা সাইকেলে করে চিপস বিক্রি করতেন, তার তৈরি চিপস আজ 7 সমুদ্র পাড়ি দিচ্ছে। বন্ধুরা, এত বড় একটা সাম্রাজ্য গড়ার পরেও চন্দুভাই ভিরানির জীবন দর্শন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি কোনো হাইফাই ম্যানেজমেন্ট থিওরি বা জটিল স্ট্র্যাটেজির কথা বলেন না। তার কাছে সাফল্য কোনো ম্যাজিক নয়, বরং খুব সাধারণ 3টি মন্ত্রের ফল। প্রথম মন্ত্রটা শুনলে তো MBA গ্রাজুয়েটরাও ভিড়মি খাবে। চন্দুভাই বলেন, সেলস বা বিক্রি বাড়ানোর জন্য কাস্টমারের উপর জোর করো না, ফোকাস করো সার্ভিসে। তার কথা হলো, জোর করে কাস্টমারকে পণ্য দেওয়া তার স্বভাব নয়। প্রোডাক্ট যদি ভালো হয় আর সার্ভিস যদি খাঁটি হয়, তবে কাস্টমার নিজেই চুম্বকের মতো ছুটে আসবে। কিন্তু আসল শক্তিটা লুকিয়ে আছে অন্য জায়গায়। এত বড় কোম্পানি, হাজার হাজার কোটি টাকার ব্যবসা, অথচ আজও এটি একটি ফ্যামিলি রান বিজনেস। সাধারণত টাকার মুখ দেখলে ভাইয়ে ভাইয়ে মহাভারতের মতো আমার করে লড়াই শুরু হয়ে যায়, তাই না? কিন্তু ভিরানি পরিবার সম্পূর্ণ উল্টো। তারা বিশ্বাস করেন রামচন্দ্রের দর্শনে, যেখানে ভাই বলে রাজ্য তোমার। বিশ্বাস করবেন না, আজও দুপুর 1টা বাজলে ফ্যাক্টরি বা অফিস যতই ব্যস্ত থাক না কেন, পরিবারের সবাই কাজ ফেলে একসাথে গোল হয়ে বসে দুপুরের খাবার খায়। তাদের এই একতাই তাদের বিজনেসের মেরুদণ্ড। আর শেষ মন্ত্রটা, সেটা তো রীতিমতো আধ্যাত্মিক। চন্দুভাই মানুষ বা কর্মচারীদের দেখেন নারায়ণ বা ভগবান হিসেবে, আর টাকাকে দেখেন লক্ষ্মী হিসেবে। তার সেই বিখ্যাত উক্তিটা মনে আছে, তুমি শুধু নারায়ণের সেবা করো, লক্ষ্মী এমনিতেই তোমার ঘরে চলে আসবে। অর্থাৎ কর্মচারীদের খুশি রাখলে আর কাস্টমারদের ঠকানো না হলে প্রফিট বা লাভ ও তো বাই প্রোডাক্ট হিসেবে চলে আসবে। তার জন্য আলাদা করে দৌড়তে হবে না। বন্ধুরা, চন্দুভাই ভিরানির এই রোলার কোস্টার জার্নি আমাদের একটা ধ্রুব সত্য শেখায়। পকেটে কানাকড়ি না থাকলেও চলে, কিন্তু বুকে যদি আগুন আর মাথায় যদি বুদ্ধি থাকে, তবে দুনিয়া জয় করা যায়, শুধু সময়ের অপেক্ষা। একবার ভাবুন তো সেই লোকটার কথা, যিনি 1970 সালের পেটের দায়ে ভিটে মাটি ছেড়েছিলেন, যিনি 1976 সালে অন্যের ক্যান্টিনে এঁঠো প্লেট ধুতেন। তিনি আজ 2026 সালে দাঁড়িয়ে হাজার হাজার কোটি টাকার মালিক। পরিস্থিতি আপনার বিপক্ষে থাকতেই পারে, কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যের প্রতি অর্জুনের মতো অবিচল থাকেন, তবে কোনো খরা, কোনো দারিদ্র্য বা কোনো অপমান আপনাকে আটকাতে পারবে না। বালাজি ওয়েফার্স আজ আর শুধু একটা 5 টাকার চিপসের প্যাকেটে নয়, এটি ভারতীয় লড়াকু মানসিকতার এক জ্বলন্ত প্রতীক। এখন প্রশ্ন হলো, পেপসিকো কি তাদের সিংহাসন ধরে রাখতে পারবে, নাকি দেশি বালাজি তাদের হারিয়ে ভারতের নাম্বার 1 কোম্পানি হবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, সাথে থাকবেন।